ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব একটা খুব কঠিন এবং জটিল একটা নাটক, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা টুয়েলথ নাইট। তবে এই নাটকের কোন পার্টগুলো আমি ডিসকাস করব সেগুলো দেখো। প্রথমে আমি আলোচনা করব অ্যাবাউট শেক্সপিয়ার। অর্থাৎ এর আগে আমি অনেক ভিডিওতে ডিসকাস করেছি শেক্সপিয়ার অ্যাজ এ সনেটিয়ার, অ্যাজ এ পোয়েট। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শেক্সপিয়ার অ্যাজ এ ড্রামাটিস্ট, অ্যাজ এ প্লে রাইটার, নাট্যকার হিসাবে শেক্সপিয়ারের ইম্পর্টেন্স কতটা। নেক্সট আলোচনা করবো অ্যাবাউট টুয়েলথ নাইট, অর্থাৎ এই নাটকটা কী ধরনের নাটক সেটা। 3 নম্বর হচ্ছে টাইটেল, মানে এর যে ইম্পর্টেন্স অফ টাইটেল, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, মানে টুয়েলভ নাইট যে নামকরণটা হলো বা এর অর্থটাই বা কী সেটা আলোচনা করব। নেক্সট হচ্ছে ক্যারেক্টার্স, এই যে নাটকের চরিত্রগুলো, সব মিলিয়ে প্রায় 9টার মতো চরিত্র আছে, সবগুলো আলোচনা করব। নেক্সট হচ্ছে মেন স্টোরি, যেটা মূল যে গল্পটা সেটা। তবে অনেকটা বড় নাটক, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এটা টোটাল 4টে চ্যাপ্টার আছে এবং 4টে চ্যাপ্টারে প্রত্যেকটাতেই প্রায় 4 থেকে 5টা করে সিন আছে, তোমরা জানো। এবং 94 পেজের একটা নাটক এটা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট লং কোশ্চেন্স, মানে এই 12 নাইট থেকে ইম্পর্টেন্ট লং কোশ্চেন কোনগুলো, যেগুলো আসতে পারে বা আগের ইয়ারে পড়ে গেছে, সেই জিনিসগুলো আমি আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা অ্যাড হতে পারো বিভিন্ন হেল্প পাওয়ার জন্য। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9002551803। সো স্টুডেন্টস, ফার্স্ট আলোচনা করব অ্যাবাউট শেক্সপিয়ার। শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা। হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং তিনি ইংরেজি ভাষার সবচেয়ে বিখ্যাত লেখক হিসাবে মানা হয়। অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নাট্যকার হিসাবে তাকে মানা হয়। আমরা জানি নাটকের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা কমেডি। ট্র্যাজেডি হচ্ছে দুঃখের নাটক আর কমেডি হচ্ছে হাসির নাটক। উইলিয়াম শেক্সপিয়ার কমেডিতে যেমন একটা দক্ষ ছিলেন, তেমনি ট্র্যাজেডির ক্ষেত্রেও তিনি দক্ষ ছিলেন। তোমরা তার বিভিন্ন ট্র্যাজেডি দেখেছো, ম্যাকবেথ, ওথেলো। তার কমেডি দেখেছো ক্লাস 11-এ, যেগুলো তোমরা পড়েছিলে, কমেডি অফ এরর্স, টুয়েলথ নাইট, অ্যাজ ইউ লাইক ইট, এই সমস্তগুলো হচ্ছে কমেডি। এখন আমরা আলোচনা করব অ্যাবাউট টুয়েলথ নাইট, অর্থাৎ এটা কী ধরনের একটা নাটক। টুয়েলথ নাইট ইজ এ রোমান্টিক কমেডি। টুয়েলভ নাইটটা, অর্থাৎ এই নাটকটা হলো একটা রোমান্টিক কমেডি। রোমান্টিক কমেডি বলতে আমরা কী বুঝি? কমেডি বলতে আমরা কী বুঝি? হাসির নাটক, যার মধ্যে একটা ফান থাকবে, একটা লাফটার থাকবে, হাসি থাকবে, হাসি ঠাট্টা থাকবে। রোমান্টিক বলতে কি? রোমান্টিসিজম, একটা রোমান্স থাকবে, লাভ থাকবে, অ্যাফেয়ার্স থাকবে, ভালোবাসা থাকবে। এটাকে আমরা রোমান্টিক কমেডি বলি। একটা রোমান্টিক কমেডি হতে গেলে তার কিছু ফিচার্স থাকে, যেমন ধরো একটা অর্ডিনারি প্রবলেম থাকবে, মেন প্লট অ্যান্ড সাব প্লট থাকবে, সংস অ্যান্ড মিউজিক থাকবে, ইউজ অফ ডিসগাইজ, কোনো একটা ছদ্মবেশ কিছু থাকবে, হ্যাপি এন্ডিং থাকবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকতে হবে একটা রোমান্টিক কমেডি হতে গেলে। এবং আমরা দেখব এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই সমস্ত ফিচার্সগুলো আমরা 12 নাইটের মধ্যে পাবো। গল্পটা ফুল শোনার পরে তোমরা বুঝতে পারবে। সেই জন্য আমরা 12 নাইটকে একটা রোমান্টিক কমেডি বলে আখ্যা দিতে পারি। ইট ইজ অলসো কল্ড এ ফেস্টিভ কমেডি, এবং 12 নাইটটাকে একটা ফেস্টিভ কমেডি হিসাবেও বলা হয়। ফেস্টিভ কমেডি বলতে কি? ফেস্টিভ বলতে একটা অনুষ্ঠানপূর্ণ। কেন? দেখো, বিকজ ইট সেলিব্রেটস ক্রিসমাস ফেস্টিভ্যাল। কারণ 12 নাইটের দ্বারা ক্রিসমাস ফেস্টিভ্যাল এটাকে তুলে ধরা হয়, যেটা শুরু হয় 25শে ডিসেম্বর, শেষ হয় 6 জানুয়ারি। এখন আলোচনা করব টাইটেল, অর্থাৎ শিরোনাম। 12 নাইটটা কেন নামকরণ হলো, বা 12 নাইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ 12 নাইট। 12 নাইট বলতে আমরা কী বুঝি? আগে অর্থটা দেখো। আচ্ছা, 12 কথার অর্থ হচ্ছে 12তম বা 12 নম্বর।
আর নাইট মানে রাত্রি, অর্থাৎ 12তম রাত্রি। 12তম রাত্রি বলতে কি, আবারও বলছি, এই নাটকটা ক্রিসমাস ফেস্টিভ্যালটাকে তুলে ধরে। ক্রিসমাস ফেস্টিভ্যাল শুরু হয় 25শে ডিসেম্বর, শেষ হয় 6 জানুয়ারি। তোমরা গুনে দেখো, মোট 25শে ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত 12 দিন। দ্য নাইট অফ 6 জানুয়ারি ইজ কল্ড 12th নাইট, অর্থাৎ শেষ দিনটা, দ্য এন্ড অফ দ্য ক্রিসমাস ফেস্টিভ্যাল। খ্রিস্টের যে ক্রিসমাস যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ 12তম যে রাত্রিটা, সেটাই হচ্ছে 12th নাইট নামে পরিচিত। দেখো, ক্রিসমাস ফেস্টিভ্যাল বিগিনস অন 25 ডিসেম্বর, যেটা আমরা আমাদের ইন্ডিয়াতে পালন করি। ক্রিসমাস ফেস্টিভ্যালটা শুরু হয় 25শে ডিসেম্বর অ্যান্ড এন্ডস অন 6 জানুয়ারি, এবং 6 জানুয়ারি শেষ হয়। 12 ডেজ, অর্থাৎ মোট 12 দিন অনুষ্ঠানটা হয়। দ্য নাইট অফ 6 জানুয়ারি, অর্থাৎ 6 জানুয়ারির যে রাত্রিটা, ইচ 12, 12তম। দ্য টাইটেল অফ 12th নাইট রেফার্স টু দিস 12th নাইট, অর্থাৎ এর যে টাইটেলটা, এটা এর 12তম রাত্রিকে মেনশান করে, অর্থাৎ 6 জানুয়ারির যে রাত্রিটাকে, অফ ক্রিসমাস ফেস্টিভ্যাল, ক্রিসমাস ফেস্টিভ্যালের বা ক্রিসমাস অনুষ্ঠানের। মনে রাখবে, এই 12th নাইট যদি তোমরা পুরো গল্পটা বা নাটকটা পড়ো, এটা দেখার পরে 12 নাইটের কোনো অংশ কিন্তু ওখানে তোমরা খুঁজে পাবে না, কিন্তু যেহেতু ওটা ক্রিসমাস ফেস্টিভ্যালকে একটা উদ্দেশ্য করে লেখা হয়েছে, সেই জন্য নাম রাখা হয়েছে 12th নাইট। সো স্টুডেন্টস, এখন আমি ডিসকাস করব এই নাটকের যে চরিত্রগুলো। এই নাটকের মোট 9টি চরিত্র আছে। প্রথমটি দেখো, প্রথম চরিত্র হচ্ছে ভায়োলা। ভায়োলা কে ছিলেন? ভায়োলা ইজ এ ইয়াং ওম্যান অফ রেয়ার বিউটি। ভায়োলা ছিলেন একজন যুবতী মহিলা, খুব সুন্দরী, অ্যান্ড দ্য প্লেজ প্রোটাগনিস্ট, এবং এই নাটকের একজন প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মিন্স সেন্ট্রাল ক্যারেক্টার, প্রধান চরিত্র। সি লিভড ইন মেশালিন, সে মেশালিনে বাস করত, উইথ ইজ ব্রাদার, তার ভাইয়ের সাথে। মেশালিন কি না, এ টাউন অফ গ্রিস, গ্রিসের একটা শহর। ভায়োলা লেটার ডিসগাইজড অ্যাজ সিজারিও, মানে ভায়োলা পরবর্তীকালে নিজের নামটা চেঞ্জ করে সিজারিও রেখেছিল, অর্থাৎ এ হচ্ছে মহিলা। পরবর্তীকালে হচ্ছে সে পুরুষের বেশ ধারণ করবে এবং নিজের নামটা পাল্টে রাখবে সিজারিও। নেক্সট দেখো, আমরা যে চরিত্রটাকে দেখতে পাবো সেটা হচ্ছে সেবাস্টিয়ান। সেবাস্টিয়ান ইজ ভায়োলাস টুইন ব্রাদার, অর্থাৎ সেবাস্টিয়ান হচ্ছে ভায়োলার যমজ ভাই। হু বিয়ার্স এ গ্রেট রিসেমব্লেন্স টু হার, যার সঙ্গে ভায়োলার একদম খুবই মিল ছিল, এমনকি আত্মীয় পরিজনেরাও চিনতে পারতো না, এত মিল তাদের মধ্যে শারীরিক। আচ্ছা, তাহলে দেখো, এই ভায়োলা এবং সেবাস্টিয়ানকে নিয়ে আমি একটা গল্প বলি, যেগুলো তোমাদের পরবর্তী চরিত্রগুলোকে বুঝতে সাহায্য করবে। গল্পটা একটু তাহলে শোনো। তাহলে আমরা কি বললাম না, ভায়োলা লিভড উইথ ইজ ব্রাদার সেবাস্টিয়ান ইন এ টাউন মেসালিন। মেসালিনে তারা হচ্ছে দুজন বাস করত। দে হ্যাভ লস্ট দেয়ার পেরেন্টস আর্লিয়ার, তারা তাদের পিতামাতাকে ছোটোবেলাতেই হারিয়েছে। এখন তাদের কোনো গার্ডিয়ান নেই, তাদের মানে তাদের করার মতো কেউ নেই, তারা যখন যেখানে চায় ঘুরে আসে। একদিন এদের ইচ্ছা হলো যে এরা সারা দেশটাকে ঘুরে বেড়াবে। সেই উদ্দেশ্যে তারা একটা জাহাজে উঠল, যেটা হচ্ছে ইলিরিয়া বন্দরে যাচ্ছিল যে জাহাজটা, এবং আমরা দেখবো যে ওই জাহাজটা ডুবে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক, পরে আবার বাকিটা আমি কমপ্লিট করব। থার্ড যে চরিত্রটা দেখো, দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, অর্থাৎ ওই জাহাজের ক্যাপ্টেন। দ্যাট ভায়োলা অ্যান্ড সেবাস্টিয়ান আর ট্রাভেলিং, যে জাহাজে ভায়োলা এবং সেবাস্টিয়ান ভ্রমণ করছিলেন। ফোর্থ যে চরিত্রটা সেটা হচ্ছে ডিউক অরসিনো। আচ্ছা, ডিউক বলতে কি? ডিউক বলতে সর্দার, মানে ধরো কোনো একটা সাম্রাজ্যের ডিউক বলতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নয়, মানে কোনো একটা দেশের যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় তারপরেই কিন্তু ডিউকের স্থান। তাহলে দ্য ডিউক অফ ইলিরিয়া, ইলিরিয়ার যে ডিউক, ইলিরিয়া হচ্ছে একটা শহর। হি ইজ এ নোবেল ম্যান, ইনি ছিলেন একজন মহৎ মানুষ। ফিফথ যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে অলিভিয়া। অলিভিয়া কে ছিলেন না, এ ওয়েলদি বিউটিফুল ইলিরিয়ার লেডি,
মানে একজন ধনসম্পত্তিবান সুন্দরী ইলিরিয়ার একজন মহিলা। এবং অলিভিয়াও কিন্তু তার বাবা এবং তার ভাইকে কিছুদিন আগেই হারিয়ে ফেলেছে, মানে তারা মারা গেছে, আমরা যেটা এই মানে নাটক থেকে জানতে পারি। আচ্ছা, এদের দুজনকে নিয়ে একটা গল্প বলি তাহলে, ডিউক অরসিনো আর অলিভিয়ার সম্বন্ধে, যেটা পরবর্তী চরিত্রগুলোকে বুঝতে তোমাদের সাহায্য করবে। দেখো, ডিউক অরসিনো এখন কিন্তু বিবাহের বয়স পেরিয়ে গেছে, এই অবিবাহিত। কেন? ডিউক অরসিনো অলিভিয়াকে ভালোবাসতো, বাট অলিভিয়া ডিউক অরসিনোকে মানতো না। এ সবসময় না না বলতো, এ ওকে মেনে নিতে পারতো না। সেই জন্য ডিউক অরসিনো বলেছিল, যতদিন না অলিভিয়া আমাকে স্বীকার করবে, বিয়ে করবে, আমি ততদিন বিয়ে করবে না। সেই জন্যই হচ্ছে ডিউক অরসিনো অবিবাহিত। 6 নম্বর চরিত্র দেখো, ম্যালভোলিও। ম্যালভোলিও কে ছিলেন? ম্যালভোলিও ইজ হেড সার্ভেন্ট ইন দ্য হাউস হোল্ড অফ অলিভিয়া। অর্থাৎ অলিভিয়ার হাউস হোল্ডে, অলিভিয়ার বাড়িতে ম্যালভোলিও ছিল প্রধান চাকর বা তার পরিচারিকা, অ্যাটেন্ডেন্ট। হি হ্যাড সিক্রেট লঙ্গিং ফর অলিভিয়া, এবং অলিভিয়াকে সেও মনে মনে চাইতো। 7 নম্বর চরিত্রটা দেখো, স্যার অ্যান্টোনিও। আগে বলে দিই স্যার অ্যান্টোনিও কে ছিলেন। দেখো, স্যার অ্যান্টোনিও ছিল হচ্ছে একটা জাহাজের ক্যাপ্টেন। কোন জাহাজের ক্যাপ্টেন? দেখো, যে জাহাজটা ডুবে গিয়েছিল সেই জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে কিন্তু ভায়োলাকে উদ্ধার করেছিল, মনে রাখবে। তার কিন্তু কোনো নাম নেই এই নাটকে, কিন্তু সেবাস্টিয়ানকে যে জাহাজের ক্যাপ্টেন রক্ষা করেছিল তার নাম হচ্ছে স্যার অ্যান্টোনিও। এ কিন্তু ওই যে জাহাজটা ডুবেছিল সেটা না, অন্য প্রান্তের একটা জাহাজ, ঠিক আছে। দেখো, হি ইজ এ শিপ ক্যাপ্টেন, তা স্যার অ্যান্টোনিও ছিলেন একজন জাহাজের ক্যাপ্টেন। হু রেস্কিউজ সেবাস্টিয়ান, যে সেবাস্টিয়ানকে রক্ষা করেছিলেন, ফ্রম দ্য বিচ অফ দ্য সি, সমুদ্র সৈকত থেকে, আফটার দ্য শিপব্রেক, জাহাজ ডুবে যাওয়ার পর। 8 নম্বর দেখো যে চরিত্রটা পাবো সেটা হচ্ছে টবি বেলচ। টবি বেলচ কে ছিলেন? অলিভিয়াজ আঙ্কেল, অলিভিয়ার কাকা। হিজ ফ্রেন্ড ইজ স্যার অ্যান্ড্রিউ। স্যার টবি বেলচের একটা বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে স্যার অ্যান্ড্রু। অ্যান্ড স্যার অ্যান্ড্রু প্লেজ এ ভাইটাল রোল ইন দিস প্লে। এই নাটকে স্যার অ্যান্ড্রুর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে, যেটা আমি গল্পটা বলার সময় তোমরা জানতে পারবে। লাস্টের যে চরিত্রটা দেখো সেটা হচ্ছে ফেস্টি, FESTE। গল্পের যে প্লটের সঙ্গে ফেস্টির কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা জানি রোমান্টিক কমেডি হতে গেলে অবশ্যই একটা সিঙ্গার বা সংস অ্যান্ড মিউজিক থাকতে হবে। আমরা দেখব ফেস্টি হচ্ছে এই নাটকের হচ্ছে একজন সিঙ্গার, যে কি করতো, যে হচ্ছে অলিভিয়ার বাড়িতে এবং হচ্ছে ডিউক অরসিনোর বাড়িতে যেত, গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের জোকস বলতো, গান গাইতো এবং তার দ্বারা সে টাকা পয়সা ইনকাম করতো। দেখো, ফেস্টি ইজ দ্য মেন সিঙ্গার ইন দিস প্লে, মানে এই এই নাটকের সে হচ্ছে প্রধান গায়ক। হি ইজ এ ক্লাউন বাই প্রফেশন, সে ছিল একজন বিদূষক, বা যাকে আমরা কি বলি, মানে ভাঁড় বা জোকার যাকে বলি। হি মুভস বিটুইন অলিভিয়াস অ্যান্ড অরসিনোস হোম, সে অলিভিয়া এবং ডিউক অরসিনোর বাড়িতে যেতেন। হি আর্নস হিজ লিভিং বাই মেকিং জোকস, এবং সে জোকসের দ্বারা, তার গানের দ্বারা মানুষকে হচ্ছে এন্টারটেন করতো। ওকে, সো স্টুডেন্টস, এখন আমি এই নাটকের যে মেন স্টোরিটা সেটা হচ্ছে এক্সপ্লেন করব। দেখো, অবশ্যই গল্পটা বলার জন্য চরিত্রগুলো সামনে থাকতে হবে, যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারবে একটু। তোমরা জানো এটা 100 পেজের একটা নাটক, অনেকটা বড়, এবং এর মধ্যে প্রায় 5টা অ্যাক্ট আছে, যেমন অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5, এবং আমি 5টা অ্যাক্টকে মোট 4টে অ্যাক্টে বিভক্ত করে পাট করে গল্পগুলোকে বলবো, যাতে করে তোমরা বুঝতে পারো। আবার প্রত্যেকটা অ্যাক্টের প্রায় 4 থেকে 5টা করে সিন আছে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা পাট করে হচ্ছে বোঝাবো। প্রথম যেটা আমি তোমাদের গল্পটা শোনাবো সেটা হচ্ছে অ্যাক্ট 1-এর, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যে স্টোরিটা সেটা হচ্ছে শোনাবো। দেখো, এই অ্যাক্ট 1-এ আমরা মোট 5টা চরিত্রকে দেখতে পাবো। কোন 5টা চরিত্র? 1 থেকে 5 পর্যন্ত চরিত্রগুলো দেখতে পাবো। এখন গল্পটা শুরু করা যাক। ভায়োলা
তার ভাই সেবাস্টিয়ানকে নিয়ে মেসালিন বলে একটা জায়গায় থাকতো। তাদের বাবা মা ছোটোবেলাতেই মারা গেছে, এখন তাদের গার্ডিয়ান বা অভিভাবক বলে কেউ নেই। তাদের যখন যেখানে যাওয়ার ইচ্ছা হতো সেখানেই তারা যেত, কেউ তাদের বাধা দিত না। এবং তোমরা জানো এরা হচ্ছে যমজ ভাই বোন, আত্মীয় পরিজনও বুঝতে পারতো না যে কোনটা ভায়োলা কোনটা সেবাস্টিয়ান। একদিন তাদের দুজনের ইচ্ছা হলো যে তারা জাহাজে করে দেশ ভ্রমণ করবে, এবং তারা বেরিয়েও পড়ল। একটা জাহাজে উঠল, যে জাহাজটা ইলিরিয়া বন্দরে যাবে। সেই জাহাজে বিভিন্ন ধরনের প্যাসেঞ্জাররা ছিল, কেউ তাদের রিলেটিভসদের বাড়িতে যাচ্ছে, কেউ বা বিজনেসের জন্য জাহাজে চড়ছে, আবার কেউ বা দেশ ভ্রমণের উদ্দেশ্যে জাহাজে উঠেছে। তাদের ওই জাহাজের যে ভ্রমণটা 2 দিন নির্বিঘ্নেই কাটলো, কোনো প্রবলেম হলো না। তৃতীয় দিন বিকাল পর্যন্ত বা আফটারনুন পর্যন্ত কোনো প্রবলেম দেখা গেল না। কিন্তু বিকেলের পর যখন ঠিক সন্ধ্যের একটু আগে জাহাজের ক্যাপ্টেন দেখতে পেলেন যে আকাশের বুকে যেন একটা হালকা মেঘ। তিনি মনে মনে করলেন এটা কিন্তু শুভ সংকেত নয়, এবং সত্যি তাই। কিছুক্ষণের মধ্যে দেখলেন ওই মেঘটা গোটা আকাশে ছেয়ে একদম একটা ঝড়ের মানে আকাশে গোটা ছেয়ে গেল, এবং দেখলাম যে একটা বিধ্বংসী ঝড় শুরু হলো। তখনও ইলিরিয়া বন্দরে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা বাকি। ক্যাপ্টেন ভাবছেন এই সময় যদি আমার জাহাজটার কিছু হয়ে যায় তাহলে আফসোসের আর সীমা থাকবে না। দেখা গেল জাহাজটা ওই প্রচণ্ড ঝড়ে এবং প্রচণ্ড ঢেউয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল বিভিন্ন পার্ট, এবং সমস্ত যাত্রী জলের মধ্যে ভাসতে লাগলো। তারা কেউ কেউ ওই জাহাজের টুকরো ভাঙা কাঠগুলোকে নিয়ে অবলম্বন করে ভাসতে লাগলো। ভায়োলা এবং সেবাস্টিন ওইভাবে ভাসছে। ভায়োলা কি করলো, একটা লম্বা কাঠকে অবলম্বন করে সে হচ্ছে ভাসছে। ভাসার সময় তার মাঝে মাঝে তার ভাই সেবাস্টিয়ানের কথা মনে হচ্ছে, কিন্তু অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না। সারা রাত্রি জলে ভাসলো ভায়োলা। পরের দিন সকাল হলো। সকালের আবছা আলোতে ভায়োলা দেখতে পেল যে লম্বা কাঠের টুকরোকে অবলম্বন করে সে ভেসেছিল সারা রাত, সেই কাঠের টুকরোর অপর প্রান্তে ওই জাহাজের ক্যাপ্টেন সারা রাত ছিল। ভায়োলা একটু মনের মধ্যে আশা পেল যে একটা সঙ্গী পাওয়া গেল অজানা জায়গা। এবং সারা রাত হচ্ছে জল টল সমুদ্রের ঢেউ তাকে সামলাতে হয়েছে, সে যেন একটু অসুস্থ। ঢেউ তাদের কি করলো, একটা তীরে আছাড় মারলো। তারা তীরে উঠে পড়লো। তীরটা হচ্ছে ইলিরিয়াসের তীর। ইলিরিয়াসটা হচ্ছে ইলিরিয়ার পূর্ব দিকের একটা জায়গা, কাছাকাছি একটা জায়গা। তীরে উঠলো। ভায়োলা তো খুব অসুস্থ হয়ে পড়েছে, জ্ঞানহীন হয়ে পড়েছে। ক্যাপ্টেনের সাহায্যে ভায়োলা তার আবার প্রাণটা ফিরে পেল, তার এখন জ্ঞান ফিরেছে। যখনই ভায়োলার জ্ঞান ফেরে, ভায়োলা তার ভাইয়ের খোঁজ করলো যে সেবাস্টিয়ান কোথায়। ক্যাপ্টেন তাকে এই বলে সান্ত্বনা দিল যে সে যেন তার ভাই সেবাস্টিয়ানকে দেখেছিল যে কোনো একটা জাহাজের টুকরোকে অবলম্বন করে ভাসতে। এবং ক্যাপ্টেন বলল যে আমরা যেইভাবে ভাসতে ভাসতে একটা তীরে উঠেছি, তোমার ভাইও হয়তো এই রকম কোনো একটা তীরে গিয়ে উঠেছে। তবুও কিন্তু ভায়োলার কান্না থামেনি। ক্যাপ্টেন বলছে, দেখো কেঁদেতে কোনো লাভ নেই, আমাদের এখন তোমার ভাইকে খুঁজতে হবে এই ইলিরিয়া শহরে। ভায়োলা বলছে, ইলিরিয়া শহরের আমি কিছুই জানি না, আমি কিভাবে আমার ভাইকে খুঁজবো? যে আমি তোমাকে সাহায্য করবো। বলছে, তাই তুমি আমাকে সাহায্য করবে? ঠিক আছে বলে তারা এখন ওই ইলিরিয়া শহরের মধ্যে তারা এখন তার ভাই সেবাস্টিয়ানকে খোঁজার উদ্দেশ্যে হচ্ছে এখন উঠেছে। এখন তারা হেঁটে হেঁটে যাচ্ছে ইলিরিয়ার যে শহরটা তার মধ্যে দিয়ে। ভায়োলা বলছে যে ওহ কি সুন্দর শহরটা। বলছে, হু ইজ দ্য রুলার? এই শহরের শাসনকর্তা কে? তখন ক্যাপ্টেন বলছে যে এই শহরের যে রুলার সে হচ্ছে ডিউক অরসিনো, এর নামটা বলল। হচ্ছে তাই? তখন ক্যাপ্টেন ডিউক অরসিনোর ব্যাপারে কয়েকটা কথাবার্তা বলল। কি বলল না, ডিউক
অর্শিনো খুবই হচ্ছে নোবেল ম্যান, সজ্জন ব্যক্তি, মহৎ মানুষ। তার বিয়ের বয়স পেরিয়ে গেছে, কিন্তু সে এখনও বিয়ে করেনি। কারণ ওই ডিউক অর্শিনো অলিভিয়া নামে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে ভালোবাসতেন, কিন্তু ইনি এর ভালোবাসাকে স্বীকার করছেন না এবং তাকে বিয়ে করতেও রাজি হচ্ছেন না। এবং ডিউক অর্শিনো বলেছেন যতদিন না অলিভিয়া তার লাভটাকে মেনে নেবে ততদিন তিনি হচ্ছে কোনো মেয়েকে, অন্য কোনো মেয়েকে বিবাহ করবে না। ক্যাপ্টেন আরও বলল যে অলিভিয়া খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার বাবা একজন কাউন্ট ছিলেন, কিন্তু মারা গেছে 1 বছর আগে, এবং তার ভাই, তার দাদা কিছুদিন আগেই মারা গেছে। এখন তার সমস্ত বিষয় সম্পত্তি অলিভিয়ার কাছেই আছে। তখন ভায়োলা বলল যে তাহলে অলিভিয়ার কাছে গেলে কোনো একটা কাজ পাওয়া যেতে পারে, কারণ এই শহরে থাকার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। ক্যাপ্টেন বলছে আমার মনে হয় না যে তুমি এ কাজে সফল হবে, কারণ তিনি তোমাকে কাজ দেবেন না। তখন ভায়োলা বলছে যে তাহলে আমরা ডিউক অর্শিনোর কাছে যাব, অর্শিনো দরবারে যদি একটা কাজ পাওয়া যায়। ক্যাপ্টেন বলছে আমার মনে হয় সেটাও সম্ভব হবে না, কারণ আমার মনে হয় না যে তিনি তোমার মতো বা কোনো মেয়েকে কাজ দেবেন। যদি পুরুষ হতো তাহলে কাজ দিতে পারত ডিউক অর্শিনো। তখন ভায়োলা বলছে যে আমি যদি পুরুষের ছদ্মবেশ ধারণ করি এবং তার দরবারে যদি যাই। তখন ক্যাপ্টেন বলছে হ্যাঁ সেটা হতে পারে। তখন সঙ্গে সঙ্গে ভায়োলা কী করলো, ওই ডিউক অর্শিনোর থেকে ক্যাপ্টেনের থেকে পোশাক নিয়ে নিজে পুরুষ বেশ ধারণ করলো এবং নিজের নাম রাখলো সিজারিও, CESARIO। সিজারিওটা কি, মানে ছদ্মবেশ, মেল ছদ্মবেশ ধারণ করেছে এবং ওই পুরুষ বেশে এখন সিজারিও এবং ক্যাপ্টেন ডিউকের দরবারে, ডিউক অর্শিনোর দরবারে উপস্থিত হলো। ডিউককে মোটামুটি ক্যাপ্টেন চেনে। ক্যাপ্টেন বলছে যে হুজুর মশাই, মহামান্য ডিউক, এ আমার খুব পরিচিত, এ কাজ টাজ পাচ্ছে না, আপনার দরবারে যদি কোনো কাজ থাকে। তখন ডিউক অর্শিনো ভায়োলাকে জিজ্ঞাসা করছি যে তোমার নাম কি? ভায়োলা বলছে আমার নাম সিজারিও। যে তুমি এখানে মন দিয়ে কাজ টাজ করবে তো, নাকি 2-4 দিন কাজ করার পর আবার চলে যাবে? সিজারিও বলছে না না, আমি এখানে কাজ করব হুজুর, আপনি যে কাজ দেবেন। তখন ডিউক অর্শিনো বলছে ঠিক আছে, তোমাকে কোনো কঠিন কাজ করতে হবে না, আমি তোমাকে, তুমি আমার সবসময় আশেপাশে থাকবে এবং 5 মাস খাটার কাজ করবে। যখন আমি তোমাকে যেখানে পাঠাবো সেই সমস্ত কাজগুলো আমার তুমি করে দেবে। এবং তারপর থেকেও আমরা দেখব যে ওই ডিউক অর্শিনোর বাড়িতে সিজারিও অর্থাৎ ভায়োলা সিজারিও ছদ্মবেশে, পুরুষ বেশে সেই ডিউক অর্শিনোর বাড়িতে কাজ করতে লাগলো। ডিউক অর্শিনো কোনো দিন বুঝতেও পারলো না যে সিজারিও প্রকৃতপক্ষে মেয়ে। এইভাবে মানে দীর্ঘদিন তার এতে কাজ করছে। এইখানেই হচ্ছে অ্যাক্ট 1টা হচ্ছে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এখন আমি তোমাদের অ্যাক্ট 2 এর যে স্টোরিটা বলবো। দেখো, অ্যাক্ট 2তে আমরা আরেকটা চরিত্রকে পাবো, সেটা হচ্ছে ম্যালভোলিও। ম্যালভোলিও কে ছিলেন বলো তো? অলিভিয়ার সার্ভেন্ট, অলিভিয়ার চাকর বা তার পরিচারিকা। সে সবসময় তার সঙ্গে থাকতো। ম্যালভোলিও কিন্তু একটা মেল ক্যারেক্টার, একটা হচ্ছে পুরুষ চরিত্র। ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাক্ট 2 স্টোরিটা হচ্ছে ডিসকাস করবো। শোনো, তাহলে আমরা দেখলাম কি, ডিউক অর্শিনোর বাড়িতে সিজারিও অর্থাৎ ভায়োলা সিজারিও ছদ্মবেশে, এখন থেকে আমরা সিজারিও বলবো, ভায়োলা বলবো না। সিজারিও ডিউক অর্শিনোর দরবারে কাজ করছে। কাজের মাধ্যমে ডিউকের মন জয় করাটাই সিজারিওর মেন লক্ষ্য। যখন অফিস থেকে ফেরে এরা দুজন একসঙ্গেই বাড়ি ফেরে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং তারা দুজনে এতটা ক্লোজলি মিশে গেল, ডিউক অর্শিনো এবং সিজারিও, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। দুজনেই দুজনের কথা শেয়ার করত। যখন ডিউক অর্শিনোর মনটা একটু বিষণ্ণ হয়ে পড়তো, একটু পেনফুল থাকতো, সিজারিও কী করতো, তাকে কোনো গল্প শোনাতো। ডিউক অর্শিনো
তার যে অলিভিয়াকে নিয়ে যে বিভিন্ন গল্প সিজারিওকে বলতো, এবং এটাও বলতো যে সিজারিও, অলিভিয়া আমার প্রেমকে, আমার ভালোবাসাকে স্বীকার করছে না। এবং তার এতটা ক্লোজলি মিশতে লাগলো, সিজারিও ধীরে ধীরে ডিউক অরসিনোর প্রেমে পড়ে গেল। একদিন সকালে ডিউক অরসিনো সিজারিওকে ডাকলেও, বলছে সিজারিও শোনো। সিজারিও গেছে, একটা তাকে খাম দিল। সিজারিও খামটা খুলে দেখলো তার মধ্যে একটা চিঠি আছে, চিঠিটা অলিভিয়ার উদ্দেশ্যে। অরসিনো বলল যে সিজারিও, এই চিঠিটি তোমাকে অলিভিয়ার কাছে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে আমার লাভ লেটার, এবং আমি ভেবেছি এই কাজে তুমি সফল হবে। তুমি তার কাছে গিয়ে আমার সম্বন্ধে বিভিন্ন ভালো কথাগুলো বলবে, এটা বলবে আমি তাকে খুব ভালোবাসি, তার জন্যে আমি অন্য কোনো মেয়েকে বিবাহ করতে পারছি না, এবং তাকে ছাড়া সে কাউকে চায় না। সিজারিও ভাবলো খুবই তো বিপদ, এ যাকে মনে প্রাণে ভালোবাসে তার প্রেমপত্র নিয়ে অন্য একটি মেয়ের কাছে দিয়ে আসতে এর যেন একটু কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও কোনো উপায় নেই। তার ডিউকের ইচ্ছা পূরণ করাই হচ্ছে সিজারিওর মেন কাজ। সিজারিও বলল ঠিক আছে হুজুর, ঠিক আছে ডিউক, আমি এই কাজটা সফল হবই। সিজারিও তখন কি করলো, ওই লাভ লেটারটি নিয়ে অলিভিয়ার দরবারে উপস্থিত হলেন। অলিভিয়ার সঙ্গে তো দেখা করা যাচ্ছে না, তার যে পরিচারিকা অর্থাৎ ম্যালভোলিও দরজার কাছে দাঁড়িয়েছিল। ওই সিজারিও ম্যালভোলিকে বলল যে আমি ডিউকের দরবার থেকে এসেছি এই লাভ লেটারটি নিয়ে অলিভিয়াকে দেওয়ার জন্য। বলছে না না, এখন এটা কোনোভাবেই সম্ভব নয় দেয়া, কারণ অলিভিয়া এখন ঘুমোচ্ছে। সিজারিও বলছে ঠিক আছে, ঘুম থেকে উঠলেই আমি নয় লাভ লেটারটি তাকে দেব। যে সেটাও সম্ভব নয়, কারণ অলিভিয়া এখন অসুস্থ। সিজারিও বলছে আমাকে যতক্ষণ এখানে ওয়েট করতে হোক থাকবো আমি, কিন্তু আমি ওই চিঠিটা আমি নিজের হাতেই দেব। ম্যালভোলিও বলছে তুমি আমাকে চিঠিটা দিয়ে দাও, আমি ঘুম ভাঙলে দিয়ে দেবো। সিজারিও বলছে না না, এটা আমার ডিউকের নির্দেশ, আমি কোনোভাবেই তোমাকে তোমার দ্বারা চিঠিটা দিতে পারবো না, আমি নিজেই চিঠিটা দেবো, এবং অলিভিয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। কয়েক ঘন্টা পরে আমরা দেখব অলিভিয়ার ঘুম ভাঙবে। ম্যালভোলি অলিভিয়াকে গিয়ে বলল ডিউকের দরবার থেকে কেউ একজন এসছে একটা লাভ লেটার নিয়ে তোমাকে দিতে। অলিভিয়া খুব রেগে গেল, বলল আমি তোকে কতবার বলেছি যে ডিউকের দরবার থেকে যদি কেউ আসে তাহলে তাকে একদমই দূর করে দিবি। তখন ম্যালভোলিও বলল যে অনেক আমি তাকে বলেছি, কিন্তু তবুও সে বলল যতক্ষণই থাকতে হয় সে অপেক্ষা করবে, কিন্তু চিঠিটি তাকে দিয়ে যাবে। অলিভিয়া একটু যেন সারপ্রাইজ হয়ে গেল। অলিভিয়া বলল ঠিক আছে, ছেলেটাকে যে ভেতরে ডাক। তখন সিজারিও অলিভিয়া রুমের মধ্যে ঢুকলো, তার সঙ্গে ম্যালভোলিও আছে। সিজারিও বলল অলিভিয়া, বলছে মাননীয়া, আপনাকে এই চিঠিটা আমার মহামান্য ডিউক দিয়েছেন, আপনি গ্রহণ করুন, এবং আপনার সঙ্গে কিছু কথা আছে আমার, যেগুলো গোপন কথা, আর আমি চাইবো আপনার ওই পরিচারিকা ম্যালভোলিও যদি একটু বাইরে বেরিয়ে যায় তাহলে গোপন কথাগুলো বলতে সুবিধা হয়। অলিভিয়া ম্যালভোলিওকে বললো যে ম্যালভোলিও তুমি বাইরে বেরিয়ে যাও। এখন অলিভিয়া এবং সিজারিওর মধ্যে কথাবার্তা হচ্ছে। সিজারিও চিঠিটি অলিভিয়ার হাতে তুলে দিতে গেল। অলিভিয়া বলল আমি কোনোভাবে, রেগে গেল, বললো আমি কোনোভাবে এই চিঠি গ্রহণ করতে পারবো না, কারণ আমার কিছু সমস্যা আছে, রেগে যাচ্ছে। তখন সিজারিও বলল ম্যাডাম, যে আপনাকে আমার ডিউক প্রচুর ভালোবাসেন, এবং আপনাকে ছাড়া আমার ডিউক কোনোভাবেই অন্য মেয়েকে গ্রহণ করবে না, কোনো দিন বিবাহ করবেন না। আরও অনেক কথা তার ডিউকের নামে তার কাছে বলতে লাগলো। তার কথাই যেন অলিভিয়া যেন একটু সফট হতে লাগলো, একটু যেন নরম হয়ে গেল। তখন অলিভিয়া আবার বলছে আমি ওই চিঠিটা গ্রহণ করতে পারবো না। অলিভিয়া কিন্তু কোনো মতেই সেই চিঠিটি গ্রহণ করলো না। সিজারিও দেখলো কোনোভাবেই একে রাজি করানো যাচ্ছে না, কিছু করার নেই, অনেকবার ধরে বলতে লাগলো, কিন্তু সে কোনোভাবেই চিঠিটা গ্রহণ করছে না অলিভিয়া। এই কথাবার্তার মাধ্যমে যখন হয় তখন অলিভিয়া একদৃষ্টিতে সিজারিওর দিকে তাকিয়েছিল, যেন তার কথাবার্তাগুলোকে খুব ভালো লাগছে। তার
তার যেন অবসাদটা একটু কেটে গেল। অলিভিয়া যে যন্ত্রণার মধ্যে ছিল, সেই সময় দেখলাম অলিভিয়া তার আলমারি থেকে কিছু টাকার নোট বের করে সিজারিওকে মানে দিতে চাইল। কিন্তু সিজারিও বলল যে আমি যে কাজে এসেছিলাম সেটাইতেই যখন সফল হলাম না, আমি এ টাকা নিতে পারবো না, আপনি রাখুন। অলিভিয়া বলল ঠিক আছে, তোমার নিতে হবে না, আর তুমি, তোমার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, তুমি যখন চাও এখানে আসতে পারো। এই বলে সিজারিও কিন্তু অলিভিয়ার দরবার থেকে বাইরে বেরিয়ে চলে গেল রাস্তার দিকে। যখন সিজারিও বেরিয়ে চলে গেল, অলিভিয়া তার পথের দিকে তাকিয়ে থাকলো। সিজারিওর স্পিকিং পাওয়ার এবং তার যে কথা বলার স্পিকিং পাওয়ার এবং মানে তার যে সুঠাম দেহটা, অলিভিয়া যেন প্রেমে পড়ে গেল ধীরে ধীরে। অলিভিয়া যে সিজারিও যে এতক্ষণ কথাবার্তা বলছিল, ভায়োলা সেই জিনিসগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল এবং ধীরে ধীরে সে তার প্রেমে পড়ে গেছে। অলিভিয়া কিছুক্ষণ পর তার পরিচারিকাকে ডাকলো যে ম্যালভোলিও শোনো, তুমি সিজারিওর কাছে যাও এবং সিজারিওকে বলো যে পরের দিন যেন সে এখানে আসে। আর দাঁড়াও, আমি তোমাকে একটা আংটি দিচ্ছি, আংটিটা নিয়ে ওই সিজারিওকে দিয়ে এসো। আর যদি সিজারিও না নিতে চায়, তুমি জোর করে দেবে যে এটা আমার বলছে অলিভিয়া পাঠিয়েছে। ম্যালভোলিও তো ছুটতে ছুটতে গেল রাস্তায়, গিয়ে দেখতে পেল যে সিজারিও হেঁটে হেঁটে যাচ্ছে। সিজারিওকে থামালো, বলল এই আংটিটা অলিভিয়া তোমাকে দিতে বলেছে। বলছে আংটি? কিসের আংটি? আংটি তো আমি নিতে পারবো না। বলছে ও আমাকে ডিউকের উদ্দেশ্যে দিয়েছে। বলছে না না, ডিউককে দেওয়ার জন্য দেয়নি, অলিভিয়া আংটিটা দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। বলছে আমাকে আংটি দেওয়ার জন্য? সে বলল আমি এই আংটি গ্রহণ করতে পারবো না, আমি যে কাজে গিয়েছিলাম সে কাজে সফল হলাম না, তাই আমি এই আংটি নিতে পারবো না। ম্যালভোলিও সিজারিওকে আরও বলল যে পরের দিন তোমাকে অলিভিয়া তার দরবারে ডেকেছেন। আংটির কথা বারবার বলছে কিন্তু নিতে চাইছে না। তখন ম্যালভোলিও বলল ঠিক আছে, আমি আংটিটা, তুমি নেবে না তো? সে ছুঁড়ে রাস্তার দিকে ফেলে দিয়ে সে চলে গেল। সিজারিও দেখল যে একটু সমস্যার মধ্যে পড়ে গেছে, হীরের আংটি, আংটিটা কুড়োলো, গিয়ে দেখল তাতে অলিভিয়ার নাম লেখা আছে। সিজারিও ধীরে ধীরে ভাবতে লাগলো যে তাহলে কি অলিভিয়া আমার প্রেমে পড়ে গেল ধীরে ধীরে? একটু যেন তার হাসি পাচ্ছে, হাসছে। আংটিটা নিয়ে সে কী করলো, ধীরে ধীরে আবার ডিউকের দরবারে, ডিউক অর্সিনোর দরবারে উপস্থিত হলো। ডিউক অর্সিনো এদিকে পথ গুনছে কখন সিজারিও আসবে অলিভিয়ার দরবার থেকে এবং সে কী কথাগুলো বলেছে তাকে বলবে। সিজারিওকে দেখেই ডিউক অর্সিনো একটু আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সিজারিওকে জিজ্ঞাসা করলো কি সিজারিও, কাজ কমপ্লিট? কিছু হলো? সিজারিও বলছে যে না ডিউক, কিছু হয়নি, আমি সমস্ত কথা বলেছিলাম কিন্তু কোনোভাবেই আপনার ভালোবাসাকে তিনি মেনে নেবেন না এবং চিঠিটি গ্রহণ করেননি। সিজারিও বলল কিন্তু আমি এটা দেখেছি যে তাকে একটু সফট হতে আপনার প্রতি। ডিউক বলল তাই? যে আমার নাম শুনলেই খুব রেগে যেত সে একটু সফট হয়েছে? ডিউক বলল ঠিক আছে সিজারিও, আশা ছাড়লে চলবে না, সবসময় ওর সঙ্গে লেগে থাকতে হবে। সিজারিও বলছে যে হ্যাঁ, উনি আমাকে আবার যেতে বলেছেন যখন ভালো লাগে। ডিউক অর্সিনো বলছে ঠিক আছে, তুমি ওর পেছনে লেগে থাকো এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি বিশ্বাস করি যে তুমি আমার এই কাজটি সফল করতে পারবে। এই কথা হতে হতে ডিউক অর্সিনো বলল যে সিজারিও, আমি তোকে একটা আংটি দিচ্ছি, তুই আবার অলিভিয়ার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আয়। এ তো দেখছি মহাবিপদে পড়ছে, সে নেবে না আর এ ছাড়বে না। সিজারিওকে অর্সিনো একটা আংটি দিল অলিভিয়াকে দেওয়ার জন্য। সিজারিও নিয়ে ওই আংটিটা অলিভিয়ার দরবারে আবার গেল। যখন অলিভিয়ার দরবারে পৌঁছায়, অলিভিয়া তো খুব খুশি, তার আবার যেন মনের মধ্যে যে অবসাদটা ছিল সেটা যেন আবার কেটে গেল। অলিভিয়া যেন আনন্দে উৎফুল্ল। দুজনে বসে একটা রুমের মধ্যে। সেই সময় সিজারিও ওই ডিউকের দেয়া আংটিটা অলিভিয়াকে দিতে গেল।
যে এই আংটিটা আমার ডিউক অর্সিনো আপনাকে দিয়েছে। অলিভিয়া খুব রেগে গেল যে আমি তোমাকে বারবার নিষেধ করেছি ডিউকের থেকে কোনো কিছু জিনিস আমাকে দেবে না, তবু সে দিতে গেল। তখন অলিভিয়া ধীরে ধীরে সিজারিওর কাছে এলো, এসে সিজারিওর হাত দুটো জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, সিজারিও, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, লাভ অ্যাট ফার্স্ট সাইট, এবং তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করো না। তখন সিজারিও বলল, অলিভিয়া, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কারণ আমার পক্ষে কোনোদিনও কোনো মেয়েকে ভালোবাসা সম্ভব নয়। কেন? প্রকৃতপক্ষে সিজারিও বা ভায়োলা সে তো মেয়ে, তার পক্ষে কীভাবে একটা মেয়েকে ভালোবাসা সম্ভব হবে? এখানেই হচ্ছে অ্যাক্ট 2টা হচ্ছে কমপ্লিট হচ্ছে। সো স্টুডেন্টস, এখন আমি অ্যাক্ট 3-র যে স্টোরিটা সেটা এক্সপ্লেন করব। অ্যাক্ট 3-তে আমরা বেশ কয়েকটা নতুন চরিত্রকে দেখতে পাবো, যেমন স্যার অ্যান্টোনিও। স্যার অ্যান্টোনিও কে ছিলেন না, অন্য একটা জাহাজের ক্যাপ্টেন যে সেবাস্টিয়ানকে উদ্ধার করেছিল। টবি বেলচকে পাবো, যে ছিল অলিভিয়ার কাকা, আর টবি বেলচের একজন বন্ধু স্যার অ্যান্ড্রিউকে পাবো। এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে আমাদের হচ্ছে অ্যাক্ট 3-র গল্পটা। তবে অ্যাক্ট 3-তে টুকরো টুকরো কয়েকটা গল্প বর্ণনা করা আছে, যেগুলোকে আমি পার্ট পার্ট করে বোঝাবো তোমাদের বোঝার সুবিধার্থে। 3টে পার্ট কি? প্রথম পার্টটা হচ্ছে সেবাস্টিয়ানস ভিজিটিং ইন ইলিরিয়া, অর্থাৎ ইলিরিয়া বন্দরে বা ইলিরিয়া শহরে সেবাস্টিয়ানের ঘুরতে যাওয়া। 2 হচ্ছে সিজারিওস প্রবলেম, সিজারিও একটা প্রবলেমে পড়বে সেটা। 3 নম্বর হচ্ছে অ্যান্টোনিও ওয়াজ অ্যারেস্টেড, অ্যান্টোনিও কীভাবে অ্যারেস্ট হবে সেটা হচ্ছে জানতে হবে। প্রথমে আমি আলোচনা করব সেবাস্টিয়ানস ভিজিটিং ইন ইলিরিয়া। যেদিন জাহাজটা ছিন্ন ভিন্ন হয়ে যায় ওই ঝড়ের দ্বারা, সমুদ্রের স্রোতের দ্বারা, জাহাজের মাস্তুলটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেবাস্টিয়ান কী করলো? ওই জাহাজের মাস্তুলের সঙ্গে নিজেকে বেঁধে নিল এবং ওই অন্ধকারের মধ্যে সমুদ্রে ভাসতে লাগলো। সারা রাত পার হয়েছে, পরের দিন সকাল হলো। দেখা গেল সেবাস্টিয়ান ঠিক অপর প্রান্তে, ভায়োলা যে তীরে উঠেছিল তার অপর প্রান্তে সেবাস্টিয়ান একটা তীরে গিয়ে পৌঁছালো। সেখানে একটা জাহাজের ক্যাপ্টেন, অন্য একটা জাহাজের ক্যাপ্টেন স্যার অ্যান্টোনিও তাকে দেখলো, দেখে সেবাস্টিয়ানকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে সেবা শুশ্রূষা করে সে তার সঙ্গেই রাখে। অর্থাৎ সেবাস্টিয়ান এখন স্যার অ্যান্টোনিওর সঙ্গেই কিন্তু থাকে, ওই ইলিরিয়া শহরের একটা সরাইখানা বা ইনের মধ্যে তারা থাকে। একদিন স্যার অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে বলল, সেবাস্টিয়ান, চলো আমরা ইলিরিয়া শহরটা একটু ঘুরে দেখি। তারা বেরিয়ে পড়লো ঘুরতে, রাস্তা দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পরে দেখা গেল স্যার অ্যান্টোনিও থেমে গেল। অ্যান্টোনিও বলল যে, সেবাস্টিয়ান, এই ইলিরিয়া শহরে আমার ঘোরাটা ঠিক হবে না। বলছে, কেন? না, আমাকে যদি ডিউক অর্সিনোর লোকজন দেখতে পায় তাহলে আমাকে গুলি করবে, নয় অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। বলছে, কেন? এমন কি হয়েছিল? না, কিছুদিন আগে ওই একটা নৌযুদ্ধ সংগঠিত হয়, যে নৌযুদ্ধে আমি ডিউক অর্সিনোর ছোট ভাইপোকে মেরে ফেলেছিলাম। সেই জন্য ওই রাগে যদি উনি দেখতে পান আমাকে, যেখানেই দেখবে হত্যা করবে, গুলি করবে বা আমাকে তার দরবারে নিয়ে চলে যাবে। স্যার অ্যান্টোনিও বলল, ঠিক আছে, আমি তো আর যাবো না, তাহলে তুমি এখন ঘুরে দেখো আর তুমি কিছু টাকা নিয়ে যাও, কারণ নতুন শহর, যদি কোনো প্রবলেমে পড়ো টাকাটা তোমাকে হেল্প করবে। বলে স্যার অ্যান্টোনিও সেবাস্টিয়ানকে কিছু টাকা দিয়ে সে তার আবার যে ইন বা সরাইখানাতে সে ফিরে এলো আর বলে দিল যে, সেবাস্টিয়ান তাড়াতাড়ি ফিরে এসো। সেবাস্টিয়ান এখন গোটা ইলিরিয়া শহরটা ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন কি কি আছে। তাহলে এটা হলো। এবার হচ্ছে নেক্সটটা দেখো, আলোচনা করব সিজারিওস প্রবলেম। সিজারিও কি প্রবলেমে পড়লো দেখো। টবি বেলচ, অর্থাৎ যে অলিভিয়ার কাকা, টবি বেলচ একদিন তার যে বন্ধু স্যার অ্যান্ড্রুকে বলল যে, স্যার অ্যান্ড্রু, তুই কি করিস? আমার একটা ইয়াং অবিবাহিত আনম্যারিড একটা ভাইজি আছে, তুই কি তাকে দেখতে পাসনি? সে হচ্ছে টাকার কুমির। কার কথা বলছে? অলিভিয়ার কথা বলছে। সে টাকার কুমির। তুই যদি কোনো কারণ ওকে পটাতে পারিস তাহলে তোকে ধরে কে, তুই প্রচুর সম্পত্তির মালিক। স্যার অ্যান্ড্রু ভাবলো, ঠিক তো,
তাহলে আমার কাজ হবে অলিভিয়াকে আমার প্রেমের জালে ফাঁসানো, এবং ওকে আমি ক্যাপচার করতে পারলে, ওকে আমি বিবাহ করতে পারলে প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে যাব। এবং সে এই লক্ষ্যেই এগোলো স্যার অ্যান্ড্রু অলিভিয়াকে পাওয়ার জন্য। কিন্তু সে একটা কথা জানতে পারলো স্যার অ্যান্ড্রু, যে অলিভিয়া মনে মনে কাকে ভালোবাসে? সিজারিওকে ভালোবাসে, এবং সে এটা তাকে বলেও দিয়েছে। তখন স্যার অ্যান্ড্রু ভাবলো যে কোনো প্রকারে সিজারিওকে পরাজিত করে তাকে হত্যা করতে হবে। এ প্ল্যান করছিল যে কি করা যায়। স্যার অ্যান্ড্রু সিজারিওর কাছে গেল, গিয়ে বলল, তোমার সঙ্গে আমার একটা দ্বন্দ্বযুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটা হচ্ছে দুজনের মধ্যে হবে, দেখা যাক কে কাকে পরাজিত করা যায়। স্যার অ্যান্ড্রুর উদ্দেশ্য কিন্তু যুদ্ধে একে পরাজিত করা। সিজারিও তো খুব ভয় পেয়ে গেছে যে আমি তোকে চিনি না, কেন আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাইছে। ভাবলো যে আমি একটা মেয়ে, আমি কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করিনি, কি করা যায় এই যুদ্ধটাকে এড়ানোর জন্য। সিজারিও টবি বেলচের কাছে গেল, গিয়ে টবি বেলচকে বলছেন যে আপনার বন্ধু স্যার অ্যান্ড্রু আমার সঙ্গে তো একটা দ্বন্দ্বযুদ্ধ করতে চাইছে, কিন্তু আমি তো কোনোদিন অস্ত্রযুদ্ধ বা আমি অস্ত্রের খেলা কিছুই জানিনি, যুদ্ধ জানিনি, আমি হচ্ছে এখন ভয় পাচ্ছি খুবই, কীভাবে যুদ্ধটা করব, আপনি একটু এর ব্যবস্থা করুন যাতে যুদ্ধটা বন্ধ করা যায়। টবি বেলচ বলছে ঠিক আছে, আমি স্যার অ্যান্ড্রুকে বুঝিয়ে বলবো। টবি বেলচ স্যার অ্যান্ড্রুর কাছে গেল, গিয়ে স্যার অ্যান্ড্রুকে বলল যে স্যার অ্যান্ড্রু, তুই কাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিস? সিজারিও তো বড় যোদ্ধা, সে অনেক যুদ্ধে নিজের সেনাপতিত্ব করেছে। আর আমি যখন সিজারিওর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম সে অস্ত্রের শান দিচ্ছে তোর সঙ্গে যুদ্ধ করবে বলে, আর তুই কিনা ওই রকম একটা মানুষের সঙ্গে যুদ্ধ করবি, তুই তেমনি ভীত। স্যার অ্যান্ড্রুও কিন্তু ভয় পেয়ে গেল। টবি বেলচ দেখল যে সিজারিও ভয় পাচ্ছে, স্যার অ্যান্ড্রুও ভয় পাচ্ছে যুদ্ধ করতে। এখনই ভাবলো দেখা যাক দুজন, মানে যারা ভয় পাচ্ছে তারা কিভাবে যুদ্ধটাকে সংগঠিত করে। এখন তৃতীয় স্টোরিটা দেখো, অ্যান্টোনিও ওয়াজ অ্যারেস্টেড। অর্থাৎ অ্যান্টোনিও কীভাবে অ্যারেস্ট হলো সেটা শোনো। ওদিকে সেবাস্টিয়ান ইলিটা শহরটা একা একা ঘুরছে, অনেকটা দেরি হয়ে গেল, ফিরছে না। অ্যান্টোনিও খুব চিন্তিত, ভাবলো যে হয়তো সে কি কোনো নতুন ছেলে কোনো দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। তখন সেবাস্টিয়ানকে খুঁজতে যাচ্ছে, হাঁটতে হাঁটতে, মানে ইলিরিয়া শহরের মধ্যেই হাঁটছে। দেখতে পেল রাস্তার ধারে একটা দ্বন্দ্বযুদ্ধের প্রস্তুতি চলছে, একটা দ্বন্দ্বযুদ্ধ হবে। কার কার মধ্যে দ্বন্দ্বযুদ্ধ? একটু আগে যেটা বললাম, দ্বন্দ্বযুদ্ধটা হচ্ছে সিজারিও ভার্সাস কার? স্যার অ্যান্ড্রু, এদের দুজনের মধ্যে হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ হচ্ছে। এর আগে আমি বলেছি সিজারিওকে কিন্তু একদম সেবাস্টিয়ানের মতো সেম দেখতে, তার আত্মীয় পরিজনও কিন্তু চিনতে পারল না। স্যার অ্যান্টোনিও রাস্তার ধারে দেখছে যে সিজারিও, এই দুজনের মধ্যে হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ হচ্ছে। স্যার অ্যান্টোনিও সিজারিওকে ভাবলো এটাই সেবাস্টিয়ান, কারণ একই দেখতে। তাহলে এ কাকে ভাবলো? সিজারিওকে ভাবলো সেবাস্টিয়ান। স্যার অ্যান্টোনিও ভাবলো যে তাহলে সেবাস্টিয়ান কোনো একটা দ্বন্দ্বের মধ্যে পড়েছে, একটা বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছে। স্যার অ্যান্টোনিও তখন সেবাস্টিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, সিজারিওর সামনে গিয়ে দাঁড়ালো। স্যার অ্যান্ড্রুকে বলল যে একে মারার আগে আমাকে হত্যা করতে হবে। সিজারিও ভাবছে কে রে বাবা, আমি একে চিনি না, আমাকে বাঁচাতে এসছে কে। ভাবলো যে হয়তো ঈশ্বর তাকে দূত পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য, যুদ্ধটা যাতে তাকে না করতে হয়। ঠিক এইরকম একটা দ্বন্দ্বযুদ্ধের প্রস্তুতি চলছে। সেই সময় দেখলাম 5 জন সৈনিক এলেন, এসে স্যার অ্যান্টোনিওকে গ্রেপ্তার করলেন এবং বললেন যে আমরা ডিউক অরসিনোর লোকজন, সৈনিক, তার নির্দেশে আমরা আপনাকে গ্রেপ্তার করলাম। বলে গ্রেপ্তার করে সে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই সময় স্যার অ্যান্টোনিও সিজারিওকে ভেবেছে সিজারিওকে বলছে যে সেবাস্টিয়ান, যে আমি তো তোমাকে অনেক টাকা দিয়েছিলাম, সেই টাকাটা তুমি আমাকে দাও,
এরা তো আমাকে ধরিয়ে নিয়ে যাচ্ছে, যে টাকাটা আমাকে মনে হয় বেরিয়ে আসতে সাহায্য করবে। সিজারিও তো অবাক যে আমি ওকে চিনি না, বা এই টাকার কথা বলছে কী টাকা। তবু সিজারিও ভাবলো যে যেহেতু ওই মানুষটা আমাকে রক্ষা করেছে, আমার কাছে যে টাকাটা আছে আমি দিই। সিজারিওর কাছে খুব অল্প টাকা ছিল। সে স্যার অ্যান্টনিওকে বলল, নিন, আমার কাছে এই অল্প টাকাই ছিল, এর বেশি কিছু নেই। স্যার অ্যান্টনিও ভাবলো যে আমি তোকে অনেক টাকা দিয়েছি, তাহলে কি ও বাকি টাকাটা রেখে দিয়ে আমাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবে বলে আমাকে অল্প টাকা দিচ্ছে? সন্দেহ হলো। বা সিজারিও এমন সেবাস্টিয়ান এমন ভাব করছে যেন সে স্যার অ্যান্টনিওকে চেনে না। এর মনের মধ্যে সন্দেহ হলো, এর একটু রাগ হলো। আর এদিকে সিজারিও ভাবছে যে এ কোথা থেকে এলো। যখন দেখতে পাচ্ছে স্যার অ্যান্টনিও সিজারিওর থেকে কোনো হেল্প পাচ্ছে না, সেবাস্টিয়ানের থেকে কোনো হেল্প পাচ্ছে না, তখন স্যার অ্যান্টনিও সেবাস্টিয়ানের বিভিন্ন পূর্বপুরুষদের নাম ধরে গালিগালাজ করতে থাকলো। এখানেই আমরা দেখব অ্যাক্ট 3টা কমপ্লিট হয়ে যায়।